পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের যে আচরণ তা সন্তোষজনক নয়। এই আচরণ দিয়ে ভারত যদি মনে করে প্রতিবেশীর মতো সম্পর্ক তারা আশা করে, সেটা কখনোই পাবে না। যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে ততদিন সেই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। ভারতকে চোখ রাঙানি বাংলাদেশি নেতা শারজিস আলমের। অনেকে হাহারিয়ে দিলেও আমি কিন্তু বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছি। এখানে আপনি অস্বাভাবিক অথবা এটা হাহারি একটা ইস্যু বিষয়টা তা না। এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে বড় যে ঝামেলার ক্যারেক্টারগুলো এদের মধ্যে আমাদের এনসিপির যে পোলাপাইনগুলো আছে, এরা প্রত্যেকে টার্গেটেড এবং কি এটা এরা নিজেরাও বোঝে। সরকারকে সহযোগিতা করতে বড় ধরনের কার্যক্রম শুরু করে দিয়েছে সেনাবাহিনী। হ্যাঁ, চমৎকার এই ঘটনা, আপনারা সঠিক শুনছেন। তার আগে বলে নিই যে সেনাবাহিনী এবং সেনাপ্রধান এক নয়। তার যে বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতা, এটা মিলছে না। এবং একই সঙ্গে তার যারা লোকজন, তাকে বর্তমান জমানাতে তার যে সকল প্রতিপক্ষ, সে সকল প্রতিপক্ষের সঙ্গে তার তুলনাটাকে তারা অসম্মানজনক মনে করছেন। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রধান উপদেষ্টা নিরপেক্ষ আচরণ করেন কিনা, তিনি সব দলের প্রতি সমান অ্যাটিটিউড দেখান কিনা, তিনি কোনো দলের প্রতি ফেভার দেখাচ্ছেন কিনা। এটা খুবই জরুরি ব্যাপার, কারণ সাম্প্রতিক সময়ে এনসিপির প্রতি প্রধান উপদেষ্টা যে অ্যাটিটিউড দেখাচ্ছেন সেটাকে জাস্ট নেহাত বায়াস আর মনেও হচ্ছে না, এটা তার চাইতে বেশি কিছু, এটা তার দল, এরকম মনে হয়। আমি সরাসরি কথাটা বলেই ফেলছি ইদানিং। বিভিন্ন জায়গায় টিভি টক শোতে আমার ভিডিওতে অল্প অল্প করে কথাগুলো বলা হয়েছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে বর্তমানে চলমান রাজনীতির যে প্রসঙ্গ বা চলমান যে রাজনীতি আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ। দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা সংক্ষেপে করে আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসি। এখনো পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের যে আচরণ তা সন্তোষজনক নয়। এই আচরণ দিয়ে ভারত যদি মনে করে প্রতিবেশীর মতো সম্পর্ক তারা আশা করে, সেটা কখনোই পাবে না। যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে ততদিন সেই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। ভারতকে চোখ রাঙানি বাংলাদেশি নেতা শারজিস আলমের। পাকিস্তানকে শায়েস্তা করা ভারতের মতো মহাশক্তিধর দেশকে কিনা চমকাচ্ছে বাংলাদেশের একজন নেতা। বলছে কিনা বাংলাদেশের কাছ থেকে ভারত কখনোই প্রতিবেশীর মতো আচরণ পাবে না। ভারতের ওপর নির্ভর করে যারা বেঁচে আছে তাদেরকে কিনা চমকাচ্ছে। কত বড় মূর্খ শুধু একবার ভাবুন। এক ঝলকে শুনুন বাংলাদেশি নেতার সেই বক্তব্য। এখন পর্যন্ত ভারতের যে আচরণ বাংলাদেশের সাথে, এটা সন্তোষজনক নয়। এই আচরণ দিয়ে যদি ভারত মনে করে বাংলাদেশের সাথে প্রতিবেশীর মতো সম্পর্ক তারা পাবে, সেটা তারা কখনো পাবে না। যতদিন পর্যন্ত হাসিনা ভারতে আশ্রিত থাকবে, বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। বৃহস্পতিবার দুপুরের দিকে লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের চৌরঙ্গি মোড়ে এনসিপি আয়োজিত এক পথসভা আয়োজন করা হয়। আর সেই সভায় ভারতকে আক্রমণ করে জাতীয় নাগরিক পার্টির নেতা শারজিস আলম বলেন, এখনো পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের যে আচরণ তা সন্তোষজনক নয়। এই আচরণ দিয়ে ভারত যদি মনে করে প্রতিবেশীর মতো সম্পর্ক তারা আশা করে, সেটা কখনোই পাবে না। যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে ততদিন সেই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। কি বলছেন শুনুন। এখন পর্যন্ত ভারতের যে আচরণ বাংলাদেশের সাথে, এটা সন্তোষজনক নয়। এই আচরণ দিয়ে যদি ভারত মনে করে বাংলাদেশের সাথে প্রতিবেশীর মতো সম্পর্ক তারা পাবে, সেটা তারা কখনো পাবে না। যতদিন পর্যন্ত হাসিনা ভারতে আশ্রিত থাকবে, বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের টাকা বিদ্যুৎ প্রকল্পের নামে লুটপাট করে ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে।
বিদ্যুৎ প্রকল্পের নামে হাসিনার পরিবার ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে সমঝোতা করে তাদের কাছ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা পার্সেন্টেজ নিয়েছে। এই চুরির টাকা দিয়ে তারা আজ দেশ এবং দেশের বাইরে থেকে আমার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কি বলেছেন শারজিস আলম, শুনবো। 3টা থেকে আজকে 11:30 পর্যন্ত মোট বিদ্যুৎ দিয়েছে 5 বার। 6-7 ঘন্টায় যদি 5 বার বিদ্যুৎ যায়, 10 ঘন্টার মধ্যে 5-7 ঘন্টায় যদি বিদ্যুৎ না থাকে, তাহলে এই যে 16 বছর ধরে আপনাদেরকে বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণ করে এক একজনকে বিদ্যুৎ ক্রয় করে দিল, এর দশায় এই অবস্থা কেন? পুরো বাংলাদেশ নাকি বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণ, আগামীতে নাকি প্ল্যান হচ্ছিল বাইরে বিদ্যুৎ পাঠাবে। বিদ্যুৎ প্রকল্পের নামে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করা হয়েছে আর ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে। বিদ্যুৎ প্রকল্পের নামে এই বাংলাদেশ থেকে আর পরিবার ভারতের কোম্পানিগুলোর সাথে নেগোসিয়েশন করে তাদের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পার্সেন্টেজ দিয়েছে। এভাবে ওই চুরির আপনারা আমাদের টাকাগুলো দিয়ে আজকে তারা দেশের এবং দেশের বাইরে থেকে বড় বড় চক্রান্ত করে। যদি এই চুরি না করত, তাহলে আওয়ামী লীগের এখন কিভাবে দেশের বাইরে থেকে এভাবে আলিশান জীবন যাপন করে? এখনো আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে বড় বড় গল্প দেয়। প্রশ্ন করতে হবে যে তোরা যে হাজার হাজার কোটি টাকা চুরি করলি, এই জন্য তোরা নিজেকে চোর ডাকাত মনে করিস কিনা? যদি তোরা চোর ডাকাত হয়ে থাকিস, তোদের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। আমরা আপনাদেরকে অনুরোধ করি, আমরা প্রত্যেকটি উপজেলায় যাওয়ার আগে ওই উপজেলা সম্পর্কে সকল প্রকার তথ্য নেওয়ার চেষ্টা করি। আপনাদের এই থানায় যে পুলিশ সদস্যরা আছে, তারা আপনাদেরকে সেবার জন্য তাদেরকে এখানে দেওয়া হয়েছে, এটা তাদের চাকুরি। আপনাদের সহযোগিতা করাই তাদের চাকুরি। তাদের মধ্যে যারা ভালো আছে তাদেরকে আপনারা তাদের প্রাপ্য সম্মানটুকু দিবেন, আর যারা কথা বলার আগে টাকার জন্য হাত বের করে দেয়, তাদের হাতের মধ্যে থুতু দিয়ে দিবেন। এইসব কালপ্রিটদের মুখোশটা উন্মোচন করতে হবে। নতুন বাংলাদেশে ঘুষ খাওয়া কোন পুলিশ সদস্যকে আমরা কোন থানায় দেখতে চাই না। তাদেরকে আমরা স্পষ্ট করে বলি, যারা বিগত বছরগুলোতে এই বাংলাদেশে সরকারের ক্ষমতার আওয়ামী লীগের নেতাদের দালালি করেছে, তারা কিন্তু এখন মুখ দেখাতে পারে না। ওই সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানরা এখন মাথা উঁচু করে স্কুলে যেতে, তাহলে আসলে সেক্রেটারি আজকে বাংলাদেশের কষ্টতে বসে থাকতো। ভয় পাইনি দেখে লেজ গুটিয়ে তার সকল ছেলে পেলে উত্তরসূরিদেরকে রেখে নিজের জানটা নিয়ে ইন্ডিয়া পালিয়ে গেছে। শারজিস আলম বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ভারতের সঙ্গে বিন্দুমাত্র কোনো আপোষ নয়। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুশিনের মাধ্যমে এজেন্ট ঢুকিয়ে দিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে ভারত। তাই দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের টাকা বিদ্যুৎ প্রকল্পের নামে লুটপাট করে ভারতের আদানিদের পকেট ভারী করা হচ্ছে। কি কি বলেছেন শুনবো। 3টা থেকে আজকে 11:30 পর্যন্ত মোট বিদ্যুৎ দিয়েছে 5 বার। 6-7 ঘন্টায় যদি 5 বার বিদ্যুৎ যায়, 10 ঘন্টার মধ্যে 5-7 ঘন্টায় যদি বিদ্যুৎ না থাকে, তাহলে এই যে 16 বছর ধরে আপনাদেরকে বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণ করে এক একজনকে বিদ্যুৎ ক্রয় করে দিল, এর দশায় এই অবস্থা কেন? পুরো বাংলাদেশ নাকি বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণ,
আগামী দিনে কি প্ল্যান হচ্ছিল বাইরে বিদ্যুৎ পাঠাবে। বিদ্যুৎ প্রকল্পের নামে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করা হয়েছে আর ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে। বিদ্যুৎ প্রকল্পের নামে এই বাংলাদেশ থেকে আর পরিবার ভারতের কোম্পানিগুলোর সাথে নেগোসিয়েশন করে তাদের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পার্সেন্টেজ দিয়েছে। এভাবে ওই চুরির আপনার আমাদের টাকাগুলো দিয়ে আজকে তারা সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নিউজটা দেখে অনেকে হাহারিয়ে দিলেও আমি কিন্তু বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছি। এখানে আপনি অস্বাভাবিক অথবা এটা হাহারিয়েক্টেড ইস্যু বিষয়টা তা না। এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে বড় যে ঝামেলার ক্যারেক্টারগুলো এদের মধ্যে আমাদের এনসিপির যে পোলাপাইনগুলো আছে, এরা প্রত্যেকে টার্গেটেড এবং কি এটা এরা নিজেরাও বোঝে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সরে গেলে খুব সহজেই এদের জীবনও যেতে পারে। এটা কিন্তু আসলেই বাস্তব এবং আমরা যখন নিউজটি করছি অলরেডি আপনার এরকম চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যমে এসেছে। দৈনিক আমার দেশ পত্রিকায় যে নিউজটা ছাপানো হয়েছে সেই তথ্য অনুযায়ী ঘটনা কিন্তু সত্যর মতোই। দর্শক, সাম্প্রতিক সময়ে আমাদের একজন গ্যাংস্টার সুব্রত বাইন গ্রেপ্তার হয়েছেন, সাথে তার সহযোগী মোল্লা মাসুদ সহ আরো কয়েকজন সেনাবাহিনীর হাতে রিমান্ডে আছে। রিমান্ড থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। বলা হচ্ছে যে 2023 সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, টিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসান এবং ডিআইজি মনিরুল ইসলাম সরাসরি সুব্রতের সাথে দেখা করেছিলেন। পরিকল্পনা ছিল জনাব তারেক রহমানকে লন্ডনে গিয়া হত্যার পরিকল্পনা, কিন্তু সরকারি প্রেক্ষাপট পরিবর্তনের পর, এই সরকার পতনের পর মিশন পরিবর্তন হয়েছে। দীর্ঘদিন যাবৎ সুব্রত বাইন এবং তার বাহিনীকে প্রস্তুত করছিল সার্জিস হাসনাত সহ আরো বেশ কিছু উচ্চ কিলিং মিশন নিয়ে। অলরেডি এখানে আমরা যতটুকু তথ্য দেখছি যে যদি সুব্রত সফল হতো তাহলে জনাব তারেক রহমানকে হত্যা যদি সফল হতো তাহলে সুব্রত বাইনকে মেরে ফেলা হইতো। সার্জিস এবং হাসনাতকে হত্যায় সফল হলেও তাকে মেরে ফেলা হতো, এমনটাই বক্তব্য। আর এই মিশনের জন্য তাকে স্নাইপার প্রশিক্ষণ, রাইফেল ব্যবহারের কৌশল এবং টার্গেট শনাক্ত করে গুলি চালানোর সক্ষম করে গড়ে তোলা হয় এবং তার সাথে থাকা স্যাটেলাইট ফোন, এটাও কিন্তু একটা প্রশ্ন তুলেছে। এমনকি পাকিস্তানি পাসপোর্টে তাকে লন্ডন পাঠানোর পরিকল্পনা ছিল। 2025 সালের মে মাসে যখন সে আটক হয় তখন এখানে আবার নতুন তথ্য আসছে যে রিমান্ডে দেওয়া সুব্রত বাইনের তথ্য অনুযায়ী তার দলটি রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে টার্গেট কিলিং এর পরিকল্পনা করেছিল, যার মধ্যে বিএনপি, জামাত এবং নবগঠিত এনসিপির নেতারা ছিলেন। আর টার্গেট ছিলেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ আরো অনেকে। অলরেডি অস্ত্র আনা হয়েছে নাকি সীমান্ত দিয়ে, আর তা পৌঁছে দেওয়া হতো রাজধানীর বিভিন্ন জায়গায়, মগবাজার, গুলশান, শাহবাগ, বাড্ডা প্রভৃতি স্থানে সন্ত্রাসী চক্রের হাতে। বাইনের দেওয়া তথ্য অনুযায়ী এই মিশনের পিছনে ক্ষমতাসীন দলের কিছু নিষিদ্ধ ঘোষিত উচ্চ পর্যায়ের নেতাদের সম্পৃক্ততা ছিল। তিনি দাবি করেন এসব হত্যাকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার পরিকল্পনা করা হচ্ছিল। এখন এই খবরগুলো গণমাধ্যমে যখন আসে, বাংলাদেশের মানুষের গণমাধ্যমেরও এটা হয় আর কি, যে ধরেন সবসময় একজন সন্ত্রাসী ধরা খাইলে বিপরীত দল নিয়ে কথাবার্তা আসে, আবার খবরগুলো চমকপ্রদ হয়। বাট আমি কিন্তু এটা বিশ্বাস করি, যদি ধরেন সুব্রত বাইন প্রকৃতপক্ষে রয়ের অ্যাপয়েন্টেড হয়, সে নাকি স্বীকার করছে তার অ্যাপয়েন্ট করছে, ট্রেনিং করছে, তো সেই অনুযায়ী সার্জিস, হাসনাত এবং এনসিপির প্রথম সারির কয়েকজন নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক ছেলে পেলে বিভিন্ন সময় এরা কিন্তু ঝামেলায় পড়বে, এটা বাস্তব। এদের এতদিন একটা ব্যাকআপ ছিল যে আওয়ামী লীগ ছাড়া বাকি দলগুলো, বাট এখন রাইট নাও যে পর্যায়ে আছে এই পর্যায়ে আপনার মানে গ্যারান্টি নাই তো যে এদের আসলে শেল্টারটা কারা দিবে। ডক্টর ইউনূসের সরকার 19-20 হলেই এনসিপির জন্য কিন্তু আসলেই দুর্দিন আসবে। শুধু এনসিপি না, মানে এদের যে বড় বড় নেতারা আছেন, তো এটাকে একবারে হালকা নেওয়ারও কিন্তু সুযোগ নেই। সাবধানে থাকা উচিত, সচেতন থাকা উচিত। ভালো থাকুন। সরকারকে সহযোগিতা করতে বড় ধরনের কার্যক্রম শুরু করে দিয়েছে সেনাবাহিনী। হ্যাঁ, চমৎকার এই ঘটনা, আপনারা সঠিক শুনছেন। তার আগে বলে নিই যে সেনাবাহিনী এবং সেনাপ্রধান
এক নয়। হ্যাঁ, সেনা প্রধান কমান্ডার ইন চিফ, কিন্তু এই বিতর্কের মুখে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে এক করে দেখার সুযোগ নেই। সেনাপ্রধানের চাকরি নাও থাকতে পারে, কিন্তু সেনাবাহিনী তো থাকবে। অতএব এই যে সেনাবাহিনী আমাদের বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছে, এটা কিন্তু নিম্নপদস্থ অফিসার কিংবা কিছু অফিসার কিংবা সৈনিকদের চাপের মুখে। প্রথম দিকে কিন্তু ওয়াকার বাহিনী গুলি করেছিল বিপ্লবীদের উপর, আন্দোলনকারীদের উপর। এর মানে সেনাবাহিনী গুড, কিন্তু কিছু অফিসার সবসময় আগাম করে। কিন্তু সেনাবাহিনী ভালো, সেনাবাহিনী ভালো কাজ করছে। যদিও সেনাবাহিনীর চেইন অফ কমান্ড খুব স্ট্রং থাকার কারণে চাইলেও চিফকে ওভারলুক করে সবকিছু করা যায় না। এটা তাদের স্ট্রাকচারাল একটা বাস্তবতা। এটা নেগেটিভ না, এটা ভালো শৃঙ্খলার জন্য। কিন্তু ওভারঅল সেনাপ্রধানও কিছুটা লাইনে আসছেন, অ্যাটলিস্ট প্রকাশ্যে। ভিতরে ভিতরে তার যে ইন্ডিয়ান প্রজেক্ট বাস্তবায়নের খায়েশ, সেটা গেছে কিনা বলার সময় আসেনি, কিন্তু আসবে। কিন্তু উপরে উপরে লাইনে এসেছেন। যেমন সেনা সদর একটা প্রেস ব্রিফিং করেছে, ওয়াকারের নির্দেশেই প্রেস ব্রিফিং করেছে, যদি ওয়াকার নিজে সেখানে ছিলেন না। ওই প্রেস ব্রিফিং প্রমাণ করে যে সেনাবাহিনী লাইনে আছে। প্রফেসর ইউনূসের সাথে তারা বিরোধে নেই, তারা সহযোগিতামূলক আচরণ করছে, তারা স্পষ্ট করেছে। এটা তাদের নমনীয়তার একটা প্রমাণ। এরপরে কয়েকটা অনুষ্ঠানে ওয়াকার পলিটিক্যাল কথা বলার সুযোগ থাকলেও তিনি বলেননি, এটা তিনি স্কিপ করেছেন। বোঝা যায় তিনি নমনীয়। এখন এইখানে কিছু বাস্তবতা আছে। ওয়াকার আমাদের বিপ্লবের পার্ট, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং হাসিনা কিন্তু তাকে নিয়োগ দেওয়ার অল্প দিনের মধ্যেই আমাদের বিপ্লব ঘটেছে। বেশি দিন কিন্তু হাসিনাকে নগ্নভাবে সার্ভিস দিতে পারেনি, যদিও প্রধান হওয়ার আগে তিনি ভালো পোস্টেই ছিলেন এবং আওয়ামী লীগে হাসিনা বিশ্বস্ত না হলে এই পোস্টে থাকতে পারতেন না। আর ব্যক্তি ওয়াকারের ইমেজ ভালো। এই জায়গাটায় যেহেতু জনগণ সজাগ যে না, সেনাবাহিনী উল্টোপাল্টা কিছু করলে খবর আছে, জনগণ এটা মেনে নেবে না, এটা উপলব্ধি করে সেনাবাহিনী বা ওয়াকার যদি সঠিক লাইনে আসেন, ইটস গুড। এই জন্যে একটা ট্রেড অফ হতে পারে এবং হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে ওয়াকারকে সরকার বরখাস্ত করবে না। ওয়াকারুজ্জামানের মেয়াদ আছে 2027 সালের 22 জুন পর্যন্ত। অতএব তার স্বাভাবিক মেয়াদ অনেক। সরকার তাকে বরখাস্ত করবে না, সরকার তার সাথে আরো সমঝোতায় যাবে। এখন ওয়াকারুজ্জামান সমঝোতায় আছেন বিএনপির সাথে, ভারতের সাথে। এই সমঝোতা থেকে ফিরিয়ে ডক্টর ইউনূস সরকারের সাথে সমঝোতায় আনা, খলিলুর রহমানদের সাথে সমঝোতায় আনা কোনো ব্যাপার না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে সফলতা এবং ব্যর্থতা, এগুলো নিয়ে যদি আলোচনা করতে যান, তবে ব্যর্থতার পাল্লাটাই অনেক বেশি। সরকার, যে কোনো সরকারেরই বা যে কোনো মানুষেরই সফলতা থাকে। এই সরকারেরও অনেক সফলতা আছে নিঃসন্দেহে। আর সেই সফলতার একটা প্রধান উপলক্ষ হলো আজকে এই আপনাদের সামনে যেভাবে কথা বলতে পারছি, বা তাকে নিয়ে বা তার সরকারকে নিয়ে যেভাবে নির্ভয়ে সমালোচনা করতে পারছি, এটা ইউনূস সরকারের একটা বড় সফলতা, যেটি আগে আমরা ভোগ করিনি। তো আমরা কৃতজ্ঞ, আমরা অনেকে কৃতজ্ঞ। এবং আমরা যে সমালোচনাগুলো করছি, বিশেষত আমি যে সমালোচনাগুলো করছি, এটার একটা উদ্দেশ্য থাকে যে এর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষা গ্রহণ করবেন এবং তিনি সিদ্ধান্ত নিতে পারবেন। আমার সব কথা যে ঠিক তা নয়, কিন্তু আমার যে ভিন্ন মত, এই ভিন্ন মতের কারণে তাদের চিন্তায় যদি একটু ধাক্কা লাগে এবং তারাও যদি একটা ভিন্ন চিন্তা করতে থাকেন, তাহলে সরকারের জন্য অনেক অনেক ভালো হয়। বর্তমান ইউনূস সরকার যে সকল কারণে ব্যর্থতার দিকে এগুচ্ছেন, সেই ব্যর্থতার কতগুলো কারণ, বিশেষ করে ৬-৭টি কারণ আমি আপনাদের সামনে বলবো। প্রথম যে কারণ, এটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যেখানে বসে আছেন, যে কর্ম কাজ করছেন, তার চিন্তা, অর্থাৎ তার শরীর যমুনাতে, কিন্তু তার মন আমেরিকাতে। তার শরীর বাংলাদেশে, দেহ বাংলাদেশে, কিন্তু তার চিন্তা এবং চেতনা মহাকাশে, স্টারলিংকে। ফলে কি হলো,
মানে তার চিন্তা চেতনার সঙ্গে তার যে বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতা, এটা মিলছে না। এবং একই সঙ্গে তার যারা লোকজন, তাকে বর্তমান জমানাতে তার যে সকল প্রতিপক্ষ, সে সকল প্রতিপক্ষের সঙ্গে তার তুলনাটাকে তারা অসম্মানজনক মনে করছেন। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রধান উপদেষ্টা নিরপেক্ষ আচরণ করেন কিনা, তিনি সব দলের প্রতি সমান অ্যাটিটিউড দেখান কিনা, তিনি কোনো দলের প্রতি ফেভার দেখাচ্ছেন কিনা। এটা খুবই জরুরি ব্যাপার, কারণ সাম্প্রতিক সময়ে এনসিপির প্রতি প্রধান উপদেষ্টা যে অ্যাটিটিউড দেখাচ্ছেন সেটাকে জাস্ট নেহায়ত বায়াস আর মনেও হচ্ছে না, এটা তার চাইতে বেশি কিছু, এটা তার দল এরকম মনে হয়। আমি সরাসরি কথাটা বলেই ফেলছি ইদানিং, বিভিন্ন জায়গায় টিভি টক শোতে আমার ভিডিওতে অল্প অল্প করে কথাগুলো বলা হয়েছিল, কিন্তু আমার মনে হলো পুরো কনটেক্সটটা আমি একত্র করে একটা ভিডিও করি, আপনারা শুনুন, ভুল মনে হলে আপনাদের মতামত জানান, না শুনেই গালিগালাজ করতে পারেন, করুন, তাতেও সমস্যা নেই। যাই হোক, আমি যে কথাটা বলতে চাইছি সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি। আবারও বলছি, সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা যে ধরনের অ্যাটিটিউড দেখাচ্ছেন এনসিপির প্রতি, সেটা স্পষ্টতই মনে করিয়ে দেয় এটা তার দল, তার পরিকল্পনাতেই এ দলটা হচ্ছে। আমরা একটু পেছনে যাই, একদম পুরো কনটেক্সটগুলো যদি দেখি। প্রধান উপদেষ্টা দেশে আসলেন, তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর অনেকেই, এর মধ্যে ছাত্র নেতারা ছিলেন ওই সময়, যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, যারা সামনে থেকেছেন, তারা থাকবেন, এটা স্বাভাবিক। তাদেরকে নিয়ে তিনি একটা সংবাদ সম্মেলন করেন, কিছু বক্তব্য দেন, এভরিথিং ইজ ফাইন, এই পর্যন্ত ঠিক আছে। পরবর্তীতে তিনি নিয়মিতভাবে একটা কথা বলে গেছেন, সেটা হলো ছাত্ররাই তার নিয়োগকর্তা। শুরুতে একবার দুবার উচ্ছ্বাসের মতো হতে পারে, ঠিক আছে, যারা স্টুডেন্টস আছে তাদেরকে উনি বললেন, এক ধরনের নির্দোষ হিসাবে আমরা দেখার চেষ্টা করেছি, কিন্তু উনি এটা বলা থামালেন না, উনি এটা কন্টিনিউ করে গেলেন। এবং ছাত্র শব্দটা আমরা মাথায় রাখবো, মানে ছাত্র বলতে আমরা হাতে গোনা কিছু ছাত্রকে বুঝি যারা এখন এনসিপিতে আছে, এর বাইরে আর কেউ ছাত্র না, এই মুভমেন্টে আর কেউ ছাত্র না। এটা নিয়েও বিস্তারিত কথা বলতে চাই, যেখানে উনি গোড়াতেই প্রবলেম করেছেন। আমি মনে করি এখান থেকে বাংলাদেশের আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বা শক্তিগুলোর মধ্যে, তখন এনসিপি হয় নাই, কিন্তু তাদের দুটো সংগঠন তৈরি হয়ে গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, এগুলোর মধ্যে সংঘাত শুরু হয়ে গেছে, কারণ প্রধান উপদেষ্টা নিজে ভয়ঙ্করভাবে এটাকে ক্রেডিট দিতে শুরু করেছিলেন এই মুষ্টিমেয় ছাত্রকে। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখাবো না কোনো ভিডিওতে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।